আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে চলতরিতের আরো একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা দেখব কারেন্ট ডিভাইডার রুল। গত ভিডিওতে আমরা দেখাইছি ভোল্টেজ ডিভাইডার রুল, এই ভিডিওতে আমরা দেখব কারেন্ট ডিভাইডার রুল। এটাও কিন্তু ভোল্টেজ ডিভাইডার রুলের মতোই খুবই গুরুত্বপূর্ণ একটা রুল এবং আমাদের সার্কিট সলিউশনের ক্ষেত্রে এই রুলগুলো আমাদের অজান্তেই কিন্তু ব্যবহার হয়, ঠিক আছে? তো এইগুলো যখন আমরা একটু স্টাডি করে আমরা যখন সুন্দর একটা প্রসেস শিখে রাখবো তাহলে আমাদের জন্য সার্কিটগুলো সলভ করাটা খুব ইজি হয়ে যাবে। তো আমি একটা খুবই সিম্পল সার্কিট তোমাদের দেখাবো। দেখো এখানে একটা তড়িৎচালক শক্তি ভি ভোল্ট বিশিষ্ট তড়িৎচালক শক্তি, তার সাথে দুইটা রোধ R1 এবং R2 প্যারালালি কানেক্টেড আছে। তো এখানে এসে ঘটনা কি ঘটবে দেখো, আই পরিমাণ যে কারেন্ট, যেটা সার্কিট কারেন্ট, এই কারেন্টটা এই পয়েন্টে এসে, আমরা যদি পয়েন্টের নামকরণ করি, ধরো এটা এ পয়েন্ট বলছি, এই পয়েন্টে এসে কারেন্টটা দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে। অর্থাৎ R1 এর ভিতর দিয়ে যে কারেন্টটা পাস করবে সেটার নাম বলা হচ্ছে I1 এবং R2 এর ভিতরে যে কারেন্টটা পাস করবে সেটা I2। তো এই দুইটা কারেন্ট আবার পুনরায় এখানে বি বিন্দুতে আসার পর এটা আবার ফাইনালি এখানে মিলিত হলে আবারও কি হবে, আই হয়ে যাবে, ঠিক আছে? তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে কারেন্টটা যে ডিভাইড হয়ে দুইটা ভাগে ভাগ হলো, অর্থাৎ আই পরিমাণ কারেন্ট ভাগ হয়ে কিছু পরিমাণ কারেন্ট যাবে এই R1 রোধের মধ্য দিয়ে, কিছু পরিমাণ কারেন্ট যাবে R2 রোধের মধ্য দিয়ে। তো এই যে কারেন্টের যে বিভাজনটা, এইটাকে বলা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল বা কারেন্ট ডিভিশন, ঠিক আছে? তো এখন এখানে আমি মূলত দুইটা রোধ দেখাইছি, তোমার এখানে প্র্যাকটিক্যালি যেখানে দুইটা রোধই থাকবে বিষয়টা এমন না, এখানে দুইয়ের অধিক রোধও থাকতে পারে, ঠিক আছে? তো এটা দেখার জন্য আমরা প্রথমত কিছু কনসেপ্ট অ্যাপ্লাই করব। দেখো, তো তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে R1 এবং R2 এই দুইটা রেজিস্ট্যান্স যেহেতু প্যারালালি কানেক্টেড, তাহলে এই দুইটার অ্যাক্রসে ভোল্টেজ কিন্তু আলাদা হবে না, ভোল্টেজ সেম হবে এবং সেই ভোল্টেজটা কত, সেই ভোল্টেজটাই কিন্তু এখানে ভি, ঠিক আছে? তো এখন আমি যদি ওহমস ল অনুযায়ী I1 এর এক্সপ্রেশন বের করি একটা, তাহলে I1 ইকুয়াল টু আমরা কি পাবো, কারণ ওহমস ল থেকে আমরা জানি কত, I ইকুয়াল টু ভি বাই আর। তো এখানে যদি প্রশ্ন করি যে R1 এর অ্যাক্রসে ভি কত, এই ভি, মানে দুইটার অ্যাক্রসে ভোল্টেজ আলাদা না, ঠিক আছে? তো দুইটার অ্যাক্রসে ভোল্টেজ ভি, তাহলে I1 ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই, কিন্তু রেজিস্ট্যান্স আলাদা, কারণ কি এটার রেজিস্ট্যান্স R1। আপাতত একটা ইকুয়েশন দিয়ে রাখি। সেকেন্ড দেখো যে I2 এর এক্সপ্রেশন যদি বের করি, তাহলে I2 এর অ্যাক্রসেও কিন্তু ভোল্টেজ এইটাই ভি, তাহলে I2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, I2 ইকুয়াল টুও লিখতে পারবো ভি ডিভাইডেড বাই, এখানে আর তখন R1 না, এখানে তখন হয়ে যাবে R2। ওকে, সো এই দুইটা ইকুয়েশন আমরা ওহমস ল থেকে অনায়াসে লিখতে পারবো। তুমি আরেকটা জিনিস খেয়াল করে দেখতে পাবা, সেটা হচ্ছে এই যে ইনিশিয়ালি যে কারেন্টটা এখানে মনে করো এ পর্যন্ত যে কারেন্টটা আসতেছে সেই কারেন্টটার নাম কত, আই। দেন এই পয়েন্ট পাস করার পরে এই আই কারেন্টটাই ভাগ হয়ে দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা I1 একটা I2। তো এইটা যদি হয় অবস্থা, তাহলে আমি কি এখান থেকে এটা লিখতে পারবো না যে I1 আর I2 যোগ করলেই কিন্তু এই আই এর সমান হয়ে যাবে? অর্থাৎ অন্যভাবে বলা যায় কি, যে I ইকুয়াল টু I1 প্লাস I2, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে তাহলে আমি আরও কিছু এক্সপ্রেশন আনি। দেখো তো, এই যে I1 এর যে ভ্যালুটা আমি কত বের করে রাখছিলাম আগে, ভি বাই R1, তাহলে I1 এর জায়গায় লিখে দিতে পারবো ভি বাই R1 প্লাস I2 এর জায়গায় লিখে দিতে পারবো কত, ভি ডিভাইডেড বাই R2। ওকে, এখন যদি আমি এখান থেকে আবার কি করি যে ভি ডিভাইডেড বাই R1 প্লাস ভি ডিভাইডেড বাই R2, তো আমরা চাইলে এখান থেকে মনে করো যে ভি যদি আমরা কমন নিই, ভি কমন নিলে কেমন হবে, ভি কমন নিলে এখান থেকে লিখতে পারবো 1 বাই R1 প্লাস 1 বাই R2, ঠিক আছে? তো এই দেখো I ইকুয়াল টু আমাদের এই এক্সপ্রেশনটা কিন্তু আসতেছে। তো এখান থেকে আমি তোমাদের যে জিনিসটা মেইনলি ফোকাস রাখবো সেইটা কি, দেখো তোমাদের এই যে 1 বাই R1 প্লাস 1 বাই R2, তোমরা প্যারালাল সার্কিটের তুল্য রোধের কনসেপ্টটা যদি মনে থাকে, দেখো আমি একটু মনে করাই। ধরো এই R1 এবং R2 এই দুইটার আমি তুল্য রোধ বের করতে যাচ্ছি, তো এই দুইটা আছে কিভাবে, প্যারালালি। তো প্যারালাল থাকলে ভাইয়া তুল্য রোধ কেমন হয়, যে 1 বাই R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1 বাই R2 প্লাস 1 বাই, সরি 1 বাই R1 লিখলাম আগে, 1 বাই R1 প্লাস 1 বাই R2। তো এইটার মিনিং কি, এটার মিনিং হচ্ছে এই যে 1 বাই R1 প্লাস 1 বাই R2 এইটা লিখা যে কথা, এইটার পরিবর্তে যদি আমরা 1 বাই R ইকুইভ্যালেন্ট লিখি, এইটা লিখাও কিন্তু সেম কথা।
তার মানে আমি এই কথাটা কেন আনতেছি দেখো, এই যে 1/r1 প্লাস 1/r2, এইটার পরিবর্তে আমি এখানে লিখে দিব 1/r ইকুইভ্যালেন্ট। তাহলে ইকুয়েশনটা কেমন আসবে যে i ইকুয়ালস টু কত আসতেছে দেখো, i ইকুয়ালস টু ভি মাল্টিপ্লাইড বাই এই যে 1/r1 প্লাস 1/r2 ছিল, সো 1/r1 প্লাস 1/r2-র পরিবর্তে আমরা লিখে দিতে পারবো 1/r ইকুইভ্যালেন্ট, 1/r ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এখানে আমি একটু ছোট করে লিখে দিচ্ছি r ইকুইভ্যালেন্ট। ওকে, তো এটা আসলে মিনিংটা অন্যভাবে এটাও দাঁড়ায় দেখো, যে যদি আমরা ভি লিখতে যাই, যে ভিকে ধরো সেপারেট করব সাপোজ, তাহলে ভিকে সেপারেট করলে কি আসবে, ভিকে সেপারেট করলে কিন্তু এই আর ইকুইভ্যালেন্টটা আই এর সাথে গুণ হয়ে যাবে। ওকে, বা আমি এটাকে একটু অন্যভাবে অন্য অঙ্গিকে লিখতে যাচ্ছি। আমি প্রথমত আগে আই ইকুয়াল টু ভি, মানে ভি ইন্টু 1/r ইকুইভ্যালেন্ট, তাই তো, এটা মাথায় রেখো যে আই ইকুয়াল টু ভি ইন্টু 1/r ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, নাকি আমি ভুল বলতেছি? খেয়াল করে দেখো এখানে যে আই ইকুয়াল টু ভি ইন্টু 1/r ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে টোটাল সার্কিট কারেন্ট। ওকে, তাহলে আই ইকুয়াল টু ভি ইন্টু 1/r ইকুইভ্যালেন্ট মানে আবার কিন্তু এরকম যে ভি ইন্টু 1/r ইকুইভ্যালেন্ট। তোমাদের এখানে আমি আর একটা কনসেপ্ট একটু ডেভেলপ করব, সেইটা হচ্ছে তোমরা একটা ব্যাপার সবাই জানো কি না, যেমন আমরা পরিবাহকত্ব, আমরা যেটা রোধ বলি আর, এইটা মানে হচ্ছে রেজিস্ট্যান্স, তাই না? এটা মানে কি রেজিস্ট্যান্স মানে হচ্ছে তড়িৎ প্রবাহ চলার জন্য বাধা। আচ্ছা, এখন এই রেজিস্ট্যান্সের ঠিক উল্টা একটা রাশি আছে, সেইটা কি? সেইটা হচ্ছে জি। জিটা কি? জি হচ্ছে কন্ডাক্টেন্স, জি কন্ডাক্টেন্স, তোমরা অবশ্যই পড়ে থাকবে কন্ডাক্টেন্স। ঠিক আছে, তো কন্ডাক্টেন্সটা হচ্ছে পরিবাহিতা আর রেজিস্ট্যান্স হচ্ছে রোধকত্ব বা বাধা বা রোধ। ঠিক আছে, অর্থাৎ আর এর মান কোন একটা সার্কিটে ধরো আর এর মান বেশি, তার মানে তার কন্ডাক্টেন্স কম, আবার যদি রেজিস্ট্যান্স কম হয় তাহলে তার কন্ডাক্টেন্স বেশি হয়। অর্থাৎ রোধ এবং পরিবাহিতা এই দুইটা হচ্ছে একজন আরেকজনের ঠিক উল্টা। অর্থাৎ এদের মধ্যে তাহলে সম্পর্ক কি? এদের মধ্যে সম্পর্ক হচ্ছে জি ইকুয়াল টু 1/r। আবার উল্টাভাবে কেউ যদি লেখে যে আর ইকুয়াল টু 1/g, সেম কথা কিন্তু। ঠিক আছে, অর্থাৎ দুইজনের পরস্পর গুণাত্মক বিপরীত বা উল্টা। কেন? ধরো কোনো একটা সার্কিটের বা কোনো একটা ব্রাঞ্চের দেখা যাচ্ছে রেজিস্ট্যান্সের মান হচ্ছে 2 ওহম, রেজিস্ট্যান্সের মান 2 ওহম। তো এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে তার পরিবাহিতা কত, তাহলে তোমরা বের করবা কত, যে জি ইকুয়াল টু 1/r অর্থাৎ 1/2, তার মানে পরিবাহিতা হবে হচ্ছে 0.5। এটা ওহম বলা, ওটাকে অনেক সময় এই ওহম ইনভার্সও বলে, কিংবা ওটাকে কোনো কোনো জায়গায় এরকম করে এস দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে পরিবাহিতা এবং রোধ এই দুইটা হচ্ছে পরস্পরের উল্টা। তো এইটা কথাটা কেন আনতেছি দেখো, 1/r ইকুইভ্যালেন্ট এইটার পরিবর্তে কেউ যদি এখানে লেখো যে এই যে দেখো খেয়াল করে 1/r ইকুইভ্যালেন্ট, এটা তো লিখছি হচ্ছে তুল্যর জন্য, তাই না? তো বেসিক্যালি এটা তো 1/r, তাহলে 1/r এর পরিবর্তে যদি আমি লিখি যে জি ইকুইভ্যালেন্ট, মানে আমি বলতে চাচ্ছি এরকম বিষয়টা যে আই ইকুয়াল টু ভি ইন্টু এই 1/r ইকুইভ্যালেন্ট না লিখে 1/r ইকুইভ্যালেন্টের পরিবর্তে আমরা লিখতে পারবো জি ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, আচ্ছা, জি ইকুইভ্যালেন্ট যদি লিখি তাহলে এখান থেকে ভি সেপারেট করতে পারবো না, তাহলে ভি ইকুয়াল টু কত হবে, যে আই ডিভাইডেড বাই এই জি ইকুইভ্যালেন্টটা নিচে চলে আসবে, আই ডিভাইডেড বাই জি ইকুইভ্যালেন্ট। এইটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আর কি। তাহলে এটাকে আমরা ধর একটা ইকুয়েশন নাম্বার দিচ্ছি, 3 নাম্বার ইকুয়েশন। তো এটাকে আমরা এখন কোথায় কাজে লাগাবো একদম খেয়াল করো। আমি আগের স্লাইডে দেখো দুইটা আলাদা আলাদা আই এর এক্সপ্রেশন বের করে রাখছিলাম, একটা হচ্ছে i1 ইকুয়াল টু v/r1, আর এখানে হচ্ছে i2 ইকুয়াল টু ছিল v/r2। তো আমরা একটা নিয়ে একটু ডিল করি, i1 ইকুয়াল টু কত, v/r1। ঠিক আছে, তাহলে আমি এই ইকুয়েশনটা থেকেই আসবো যে i1 ইকুয়াল টু v/r1, v ডিভাইডেড বাই কত, r1। ঠিক আছে, আচ্ছা এইটা নিয়ে এখন একটু কথাবার্তা বলবো, সেটা কি দেখো, এই যে r1টা যে আছে এটাকে যদি আমি একটু সেপারেট করে লিখি তাহলে কিভাবে লিখতে পারবো দেখো, এটাকে ধরো আমি এটাকে ভি এর মতো রাখতেছি, বাট r1টাকে আমরা একটু বাইরে লিখবো যে 1/r1। এটা লেখার আমার কারণ আছে, দেখো এটা লেখার কারণ হচ্ছে এখন আমি এই ভি এবং এগুলোকে রিপ্লেস করবো। দেখো ভি এর আমরা ভ্যালু পাইছি কত, আই ডিভাইডেড বাই জি ইকুইভ্যালেন্ট,
তাহলে এখানকে আমি পরিবর্তে লিখে দিতে পারবো যে আই ডিভাইডেড বাই জি ইকুইভ্যালেন্ট। এখন হয়তো অনেক কমপ্লেক্স হয়ে যাবে, আমি একদম ক্লিয়ার করে দিব তোমাকে বিষয়টা। তাহলে ভি এর পরিবর্তে আমি লিখতে পারলাম এই যে এখান থেকে আই বাই জি ইকুইভ্যালেন্ট মাল্টিপ্লাইড বাই, এখানে আবার দেখো 1 বাই আর ইকুইভ্যালেন্ট 1 বাই আর ওয়ান। তাহলে বলো তো 1 বাই আর ওয়ান মানে আমি যদি লিখি যে জি ওয়ান, অসুবিধা আছে? কোনো সমস্যা নেই। এখন আমি এটাকে ফাইনালি যদি একসাথে লিখতে চাই যে আই ওয়ান ইকুয়াল টু, একটু আমি জি ওয়ানটাকে এর কাছে লিখতেছি, মানে জি ওয়ানকে জি এর কাছে লিখতেছি। ওকে, তাহলে জি ওয়ান ডিভাইডেড বাই জি ইকুইভ্যালেন্ট মাল্টিপ্লাইড বাই আই। দেখো তো এখান থেকে একটা সুন্দর এক্সপ্রেশন আসছে না? এইটুকুকেই তোমাদের মাথায় রাখতে হবে যে আই ওয়ান ইকুয়াল টু জি ওয়ান ডিভাইডেড বাই জি ইকুইভ্যালেন্ট মাল্টিপ্লাইড বাই আই। এটা আই ওয়ানের এক্সপ্রেশন গেল। এখন আমি যদি আবার আই টু এর এক্সপ্রেশন বের করতে যাই, তাহলে আই টু ইকুয়াল টু কত হবে? আই টু ইকুয়াল টু, দেখো আমাদের ওই যে প্রথম যে এক্সপ্রেশনটা ছিল না, বা এখান থেকেও আমরা বের করতে পারবো। দেখো এইটা যেমন আসছে কত, আই ওয়ান ইকুয়াল টু জি ওয়ান বাই জি ইকুইভ্যালেন্ট ইন্টু আই। তাহলে আই টুটা আসবে এইখানে, শুধু আসবে তখন জি টু, এখানে আসবে কত, জি টু। তাহলে আই টু এর এক্সপ্রেশনটা আমি এখানে সিম্পলি লিখে দিচ্ছি, আই টু এর এক্সপ্রেশনটা আসবে জি টু ডিভাইডেড বাই জি ইকুইভ্যালেন্ট ইন্টু আই। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমি এখানে ফাইনালি যে প্রোডাক্টটা চলে আসছে সেটা কি, এখানে আমাদের কয়টা ব্রাঞ্চ ছিল? দুইটা ব্রাঞ্চ, এজন্য আমরা আই ওয়ান এবং আই টু আসতেছে। এখন যদি এখানে ধরো এন সংখ্যক ব্রাঞ্চ থাকতো, তাহলে এক্সপ্রেশনটা কেমন আসতো, যে এন সংখ্যক ব্রাঞ্চের জন্য তাহলে আমরা জেনারেল সূত্রটা লিখতে পারতাম এরকম, যে আই এন ইকুয়াল টু জি এন ডিভাইডেড বাই জি ইকুইভ্যালেন্ট মাল্টিপ্লাইড বাই, আমরা কাকে ভাঙতেছি? আমরা কারেন্টকে ভাঙতেছি না, এই যে কারেন্টকে ভাঙতেছি। ঠিক আছে? এইটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুলের একদম বেসিক ফরমেশন। ওকে, তো ভোল্টেজ ডিভাইডারের সাথে এটার পার্থক্য কি আমি একটু বলি। ভোল্টেজের সূত্রটাও আমি এখানে লিখে দিচ্ছি। ভোল্টেজ ডিভাইডারের সূত্রটা ছিল যে ভি এন ইকুয়াল টু, এইখানে যেইটা ধরো এখানেও একটা ভগ্নাংশ হতো, আমরা যে ভোল্টেজকে ভাঙবো তাহলে এখানে মাল্টিপ্লাইড ভোল্টেজ, মানে অরিজিনাল যে ভোল্টেজটাকে আমরা ডিভাইড করব। উপরে কি হবে? উপরে হয়তো যে যততম রোধের আমরা ভোল্টেজ চাচ্ছি তততমর, কারেন্ট ডিভাইডারে যেমন আমরা দেখলাম যে এটা হচ্ছে কন্ডাক্টেন্স, আর ভোল্টেজের ক্ষেত্রে এটা হতো রেজিস্ট্যান্স, অর্থাৎ তখন সূত্রটা দাঁড়াইতো আর এন ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে? এই হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল আর কারেন্ট ডিভাইডার রুল। এতে করে তোমার দুইটা তিনটা সার্কিট, যে কটা সার্কিট হোক, প্রত্যেকটা সার্কিটেরই সমাধান করতে পারবে। তো কারেন্ট ডিভাইডার রুল আর ভোল্টেজ ডিভাইডার রুলের এই দুইটা কনসেপ্ট মাথায় থাকলেই যথেষ্ট। ঠিক আছে? কারেন্ট ডিভাইডার এই যে জিএন বা জি ইকুইভ্যালেন্ট দেখে অনেকের হয়তো মনে প্রশ্ন হতে পারে। জি ইকুইভ্যালেন্ট নিয়ে একটু বলি, তোমাদের যখন প্যারালালি রেজিস্ট্যান্স কানেক্টেড থাকে সেই ক্ষেত্রে আমরা তুল্য রোধ জানি কত, 1 বাই আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1 বাই আর ওয়ান প্লাস 1 বাই আর টু প্লাস এরকম করে ডট 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 ধরো 1 বাই আর এন। তো এইটা থেকে আসলে তুল্য রোধ না করে তখন আমরা করব কি, তুল্য পরিবাহকত্ব। তো 1 বাই আর ইকুইভ্যালেন্ট এটার পরিবর্তে আমরা লিখতে পারবো জি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1 বাই আর ওয়ান, এটার মানে হচ্ছে জি ওয়ান, প্লাস 1 বাই আর টু, এটার মানে হচ্ছে জি টু, এরকম করতে করতে প্লাস 1 বাই আর এন, এটার মানে হচ্ছে জি এন। ঠিক আছে? অর্থাৎ এই ব্যাপারটা জি নিয়ে কারো কোনো অসুবিধা হওয়ার কথা না। আমি এখন একটা এক্সাম্পল দিই, দেখি বিষয়টা আমি আর একটু ক্লিয়ার করি। ধরো এখানে আমি একটা খুবই সিম্পল সার্কিটই চিন্তা করব। জাস্ট একটা সার্কিটের সাথে আমি তিনটা চারটা যে কয়টা পারি একটা রেজিস্ট্যান্স কানেক্টেড করব। ধরো এখানে একটা রেজিস্ট্যান্স কানেক্টেড আছে, আমি এই পয়েন্ট থেকে আরও বেশ কয়েকটা রেজিস্ট্যান্স কানেক্টেড করছি, দুইটা, এখানে ধরো আরেকটা রেজিস্ট্যান্স কানেক্টেড করলাম, এবং এখানে ফাইনালি আরেকটা রেজিস্ট্যান্স, অর্থাৎ টোটাল এখানে চারটা রেজিস্ট্যান্স প্যারালালি কানেক্টেড আছে। ঠিক আছে? জাস্ট এখান থেকে দিয়ে দিলাম। তো চারটা রেজিস্ট্যান্স প্যারালালি কানেক্টেড আছে। কেন প্যারালালি? কারণ চারজনারই দেখো এখানে একটা কমন পয়েন্ট এবং চারজনারই এখানে একটা কমন পয়েন্ট আছে। তো এদের রেজিস্টিভিটিটা আমি দিয়ে দিচ্ছি। প্রথমটা রেজিস্টিভিটি মনে করো 2 ওহম, তারপরটা দিলাম 4 ওহম, এটা 6 ওহম, এটা সাপোজ 12 ওহম। আর ব্যাটারির একটা উৎস দিতে হবে, আমি ধরো বললাম এটা 10 ভোল্ট। এখন আমি তোমাদেরকে বের করতে বলতেছি যে এই 12 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট পাস করছে, 6 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট পাস করতেছে, এটার মধ্যে কত, এটার মধ্যে কত, এভরিথিং। অর্থাৎ এই যে প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে যে কারেন্ট, সেই কারেন্টের মানটা এখন আমাদেরকে বের করতে হবে। সাপোজ আমি এটাকে বলছি I1, এটাকে বলছি I2, এটা মনে করো I3 এবং এটা ফাইনালি I4। ঠিক আছে?
তো এখন তোমাদের আমি যে কনসেপ্টটা শিখাইলাম দেখো, আমরা আসলে বিভক্ত করব কাকে, কারেন্টকে। তার মানে আমাদের এই যে সার্কিটের ভিতরে যে ইনিশিয়াল যে কারেন্টটা অর্থাৎ এখান পর্যন্ত যে কারেন্টটা আসবে এই কারেন্টটা আমাদের প্রথমত জানতে হবে, এই আই কারেন্টটা জানতে হবে। তো এই আই কারেন্টটা কেমনে জানবো, আই কারেন্টটা জানার জন্য তো আমাদেরকে কি লাগবে, এই সার্কিটটার তুল্য রোধ লাগবে, তাই না? তো সার্কিটের তুল্য রোধ আমরা বের করি প্রথমত, 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/R1 মানে 1/2 প্লাস 1/4 প্লাস 1/6 প্লাস 1/12। তো দেখি তুল্যরোধের কত আসে, এখানে লসাগু কত হবে, লসাগু হবে 12, তাহলে এখানে হচ্ছে তোমার 6 প্লাস 3 প্লাস 2 প্লাস 1, অর্থাৎ এখানে তোমার 12/12 অর্থাৎ তুল্যরোধ আসতেছে 1 ওহম, মানে 1/R ইকুইভ্যালেন্ট 1 ওহম, তাহলে R ইকুইভ্যালেন্টও কিন্তু কত হবে, 1 ওহমই হবে, উল্টে গেল 1 ওহমই হবে। তো R ইকুইভ্যালেন্ট যদি 1 ওহম হয়, এখন আমরা জানি কত, I ইকুয়াল টু V/R, তাহলে I ইকুয়াল টু যদি সূত্র ফেলো V/R, V/R বলতে এখানে R ইকুইভ্যালেন্ট, তাহলে এই সার্কিটটার তড়িৎচালক শক্তি কত, 10 ভোল্ট, তাহলে 10 ডিভাইডেড বাই 1, তো 10কে 1 দিয়ে ভাগ দিলে 10ই হবে, অর্থাৎ এই কারেন্টটা হবে 10 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্টের মানটা আমরা পাইলাম কত, 10 অ্যাম্পিয়ার। তো এবার এই 10 অ্যাম্পিয়ারকে আমাদের এই যে এখানে বিভিন্ন ব্রাঞ্চে ভাগ করতে হবে। তাহলে এবার দেখি কোন ব্রাঞ্চের মধ্যে দিয়ে কতটুক কারেন্ট পাস করবে। ধরো আমি প্রথমত এই I1 কারেন্টটা বের করতে চাচ্ছি, তাহলে I1 কারেন্ট কত হবে, যে I1 কারেন্ট ইকুয়াল টু, এখানে তুমি জাস্ট একটা ইকুয়াল চিহ্ন দিবা, একটা ভগ্নাংশ চিহ্ন। এবারে যে কাকে আমি ভাগ করব, কারেন্টকে ভাগ করব, তাহলে এখানে হবে কি I এর মান, মানে আমাদের I কত এখানে 10। আচ্ছা, ওপরে কি হবে বলো তো, 1 নাম্বার আমরা যে I1 বের করতে চাচ্ছি, তাহলে এই যে রেজিস্ট্যান্সটা, এর রেজিস্টিভিটি না, এর কন্ডাক্টিভিটি, অর্থাৎ আমাদের সূত্রটা তখন হবে কত, G1 ডিভাইডেড বাই G ইকুইভ্যালেন্ট, G1 বাই G ইকুইভ্যালেন্ট। তো G1 মানে কত, G1 মানে হচ্ছে ধরো এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স কত, রেজিস্ট্যান্স হচ্ছে 2, আর আমরা জানি কত, কন্ডাক্টেন্স হচ্ছে রেজিস্ট্যান্সের উল্টা, মানে এখানে 2 হবে না, এখানে হবে হচ্ছে 2 ইনভার্স। একবার আমি করে দিচ্ছি 2 ইনভার্স, মানে 2 ইনভার্স মানে তো 1/2, তাই না? আচ্ছা, নিচে হচ্ছে জি ইকুইভ্যালেন্ট। জি ইকুইভ্যালেন্ট মানে কি, এই প্রত্যেকটার জি এর যোগফল, তার মানে এরকম হবে যে G1 ইনভার্স মানে কত, 2 ইনভার্স প্লাস 4 ইনভার্স প্লাস 6 ইনভার্স প্লাস 12 ইনভার্স, আর এখানে হবে কত, ওই যে মূল কারেন্ট যেটাকে আমরা ভাগ করব, অর্থাৎ 10। ওকে, তো এটা তোমরা এখন ক্যালকুলেটরে একবারে চাপ দিলেই কিন্তু কারেন্টের মানটা পেয়ে যাবে। তোমরা জাস্ট 2 ইনভার্স, ওপরে হচ্ছে যেই ব্রাঞ্চে আমি কারেন্ট বের করতেছি সেইটার তোমার হচ্ছে কন্ডাক্টেন্স, আর নিচে হচ্ছে প্রত্যেকটার কন্ডাক্টেন্সের যোগফল। একইভাবে যদি আমি I2 বের করতে বলতাম যে I2 কত, তখন নিচে সব কিছু সেম থাকতো, শুধু এই G1 এর জায়গা তখন হতো G2, অর্থাৎ যেটা আমরা ভোল্টেজ ডিভাইডারের বেলায় এই সূত্রটা লিখতেছিলাম R1 দিয়ে, মানে তখন হয়তো R1/R ইকুইভ্যালেন্ট, তখন R ইকুইভ্যালেন্ট হচ্ছিল সবগুলো R এর যোগফল। এখানে হচ্ছে শুধু কন্ডাক্টেন্স দিয়ে 1 নাম্বার ব্রাঞ্চে আমরা বের করতেছি, তাহলে এটা এখানে হবে G1 আর নিচে হবে প্রত্যেকটা কন্ডাক্টেন্সের যোগফল। এখন কন্ডাক্টেন্স কি, নর্মালি রেজিস্ট্যান্সের যোগ করলে তো আমরা 2, 4, 6 এদের যোগ করতাম, বাট কন্ডাক্টেন্স হচ্ছে এদের ইনভার্স, এই কারণে দেখো আমি দিছি 2 ইনভার্স প্লাস 4 ইনভার্স প্লাস 6 ইনভার্স প্লাস 12 ইনভার্স, এখানেও ইনভার্স দিতে হবে, অর্থাৎ এখানে হচ্ছে মূলত 1/2 প্লাস 1/4 প্লাস, তো এটার ম্যাথমেটিক্যালি তো এভাবে লিখলেও জিনিসটা দেখতে আরও বেটার লাগে, তাই না? তাহলে এখন তোমরা প্রত্যেকটাই বের করতে পারবে আশা করি। তোমাদের যদি বলি I4 কত, তাহলে I4 ইকুয়াল টু হবে, নিচে কিন্তু এইগুলাই হবে, দেখো প্রত্যেকটা কন্ডাক্টেন্সের যোগফল, অর্থাৎ 2 ইনভার্স প্লাস 4 ইনভার্স প্লাস 6 ইনভার্স প্লাস 12 ইনভার্স, আর কাকে আমরা ভাগ করতেছি সেই কারেন্টটা হবে এখানে 10 অ্যাম্পিয়ার, আর উপরে হচ্ছে আমরা কোন ব্রাঞ্চের কারেন্ট চাচ্ছি, আমরা I4 এ চাচ্ছি, তাহলে I4 এর রেজিস্ট্যান্স না, I4 এর কন্ডাক্টেন্স, তাহলে এটা রেজিস্ট্যান্স যদি 12 হয় তাহলে কন্ডাক্টেন্স কত হবে, কন্ডাক্টেন্স হবে 12 ইনভার্স, ঠিক আছে? সো এইটা তোমরা ক্যালকুলেট করে দেখো, আলটিমেটলি ওই ব্রাঞ্চেরই তোমরা কারেন্ট পাবে, ঠিক আছে? তো কারেন্ট ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল, এই দুইটা কনসেপ্ট খুব মনোযোগ সহকারে দেখবে আশা করি, এবং এটা নিয়ে তোমাদের প্রত্যেকটা সার্কিটেই কম বেশি এই দুইটা কনসেপ্ট কিন্তু দরকার হবে। আমাদের বিভিন্ন ব্রাঞ্চে কারেন্ট দরকার হয়, অথবা দেখা যাচ্ছে বিভিন্ন রোধের অ্যাক্রসে ভোল্টেজ দরকার হবে, ঠিক আছে? তাহলে এই দুইটা সূত্রকে আমি ফাইনালি আরেকবার একটু দেখাই এক বাক্যে, সেটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুলের ক্ষেত্রে Vn ইকুয়াল টু Rn ডিভাইডেড বাই R ইকুইভ্যালেন্ট
ইন্টু ভি। এই আর ইকুইভ্যালেন্টকে এভাবে যদি না লিখতে চাও তাহলে এটাকে আমি আরেকটু সহজ করে দিই, এভাবে হয়তো বুঝতে অসুবিধা হইতে পারে তোমাদের। আর ইকুইভ্যালেন্ট মানে কিন্তু এরকম করেও লেখা যাবে এটাকে, অর্থাৎ উপরে হচ্ছে আর এন ডিভাইডেড বাই, নিচে আর ইকুইভ্যালেন্ট বলতে বোঝাচ্ছে আর1 প্লাস আর2 প্লাস এরকম যতগুলো আছে সবগুলার সিম্পলি যোগফল ইন্টু ভি। ওকে, আর জি এর বেলায় কি, জি এর বেলায় হচ্ছে ওপরে জাস্ট জি এন ডিভাইডেড বাই নিচেও সিমিলারভাবে জি1 প্লাস জি2 প্লাস এরকম করতে করতে যতগুলো আছে প্রত্যেকটার কন্ডাক্টেন্সের যোগফল ইন্টু ইনিশিয়াল আই। এই দুইটা হচ্ছে, এটা হচ্ছে উপরেরটা কারেন্ট ডিভাইডার রুল এবং নিচেরটা ভোল্টেজ ডিভাইডার রুল। সো এই দুইটা কনসেপ্ট ইউজ করলে তোমাদের এখন যতগুলো রোধ থাকুক না কেন, 2টা 4টা 5টা যে কটা থাকুক, প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা কারেন্ট ডিভাইডার রুল এবং ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারবো।